বাংলাদেশের ভোট গণনা বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট 143 আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার দল ম্যাজিক ফিগার 151 কাছে বিএনপি জামাত ছাত্র জোটের দখলে 42টি আসন 300 আসনের মধ্যে 299 আসনে গতকাল ভোট গ্রহণ হয়েছিল। পদ্মাপাড়ে বিএনপির পালে জোরালো হাওয়া শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির বাজিমাত জোড়া আসনে খালেদার ছেলে তারেক রহমানের জয়। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক। খালেদার মৃত্যুতে সমবেদনার ভোট বিএনপির ঝুলিতে। জামাতের বিরুদ্ধে বাংলাদেশের রায় বাংলাদেশের ভোটে জামাত ছাত্র জোটের লড়াই বাংলাদেশে বিএনপি বনাম জামাত লড়াই ছাত্র বিদ্রোহে গত বছর শেখ হাসিনা সরকারের পতন ছাত্র বিপ্লবের বাড়তি সুবিধা পেল না জামাত শিবির। বাংলাদেশে ভোট গণনা গতকাল বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট 143 আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার দল ম্যাজিক ফিগার 151 কাছে বিএনপি জামাত ছাত্র জোটের দখলে 42টি আসন 300 আসনের মধ্যে 299 আসনে গতকাল ভোট গ্রহণ হয়। পদ্মাপাড়ে বিএনপির পালে জোরালো হাওয়া শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম এই ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির বাজিমাত জোড়া আসনে খালেদার ছেলে তারেক রহমানের জয় হয়। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খালেদার মৃত্যুতে সমবেদনার ভোট বিএনপির ঝুলিতে। জামাতের বিরুদ্ধে বাংলাদেশের রায় বাংলাদেশের ভোটে জামাত ছাত্র জোটের লড়াই বাংলাদেশে বিএনপি বনাম জামাত লড়াই ছাত্র বিদ্রোহে গত বছর শেখ হাসিনা সরকারের পতন ছাত্র বিপ্লবের বাড়তি সুবিধা পেল না জামাত শিবির। প্রতিবেশী দেশে ভোট বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফলের দিকে নজর রয়েছে ভারতেরও। The election going on in Bangladesh, we should wait for the outcome of the elections to see as to what sort of mandate has come out, and thereafter we will look at issues that are there. On the election per se, you know what our position has been. We stand for a free, fair, inclusive and credible elections in Bangladesh. We did receive an invitation for sending observers. We have not sent our observers to Bangladesh to observe the elections. মোহাম্মদ ইউনূস বলেছেন বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের দিন নতুন বাংলাদেশের জন্মদিন সেই নির্বাচনে অশান্তি এড়ানো গেল না বোমাবাজি লাঠিচার্জ থেকে ছাপ্পা ভোটের অভিযোগ কিছুই বাদ যায়নি। মহানন্দের দিন মহানন্দের আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। কাজে আমরা অতীতকে ফেলে দুঃস্বপ্নকে ফেলে এখন নতুন স্বপ্ন চলে গেলাম। আজকেই সেই দিন সারা জাতির জন্য আজকে মুক্তির দিন, সেটা আমরা উৎসব পালন করছি। আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। 2024 অগাস্ট বাংলাদেশে তখনও ক্ষোভের পাহাড়। ঢাকা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ভোটে না জিতেই হাতে ক্ষমতা পেয়ে যান মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বাংলাদেশে চলছিল তদারকি সরকার। এই সরকারের শাসনে লাগাতার সংখ্যালঘু খুন এবং অত্যাচার চলেছে। নৈরাজ্যের বাংলাদেশ দেখেছে বিশ্ব। সেই বাংলাদেশে ভোট বৃহস্পতিবার বাংলাদেশে প্রত্যেক ভোটারকে 2টি করে ভোট দিতে হয়েছে, একটি জাতীয় নির্বাচনে আর একটি জুলাই সনদের গণভোট। এই জোড়া ভোটের দিন অশান্তি এড়ানো গেল না। একাধিক কেন্দ্রে উত্তেজনা, মুন্সিগঞ্জে ভোট চলাকালীন বোমাবাজি। বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানকার একটি ভোট কেন্দ্রে ছাপ্পার অভিযোগে ধস্তাধস্তি তুলকালাম। ঢাকা ছাড়াও নানা জায়গায় ছাপ্পার অভিযোগ। এখানে
হঠাৎ অতর্কিত আক্রমণ করে ধানশাসীর প্রার্থীর লোকেরা জাল ভোট দিয়েছে। কিন্তু ভোট দিতে মাইদেই আমার ভোট আরেকজনের দিয়ে লাইছে। ময়মনসিংহে লাঠি এবং হকি স্টিক হাতে ভোট লুটের অভিযোগ। আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। আমি ভোট দিতে পারি নাই, আমার ভোট ওনারা কে দিছে জানি না, তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি ভোট দিতে কিন্তু পারি নাই, এখনো বললাম আমি যে কেন্দ্রের সামনে আছি। নোয়াখালীতে আরেক ছবি, একসঙ্গে ভোট দিলেন অনেকে। অনেকেই মনে করেন হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে একসঙ্গে পথে নেমেছিল বিএনপি এবং জামায়াতে ইসলামী। এবারের ভোটে তারাই প্রতিদ্বন্দ্বী। ভোটের দিন একাধিক জায়গায় তারা মুখোমুখি সংঘাতে। ভোটেও অশান্তি, ভোট গণনাতে উত্তেজনা। ঢাকা 15 ভোট গণনা কেন্দ্রে 2 ছবি। গণনা চলাকালীন বিএনপির প্রার্থী ঢুকে পড়েন বলে অভিযোগ। এই গণনা কেন্দ্রেই লাঠিচার্জ করে সেনা। গত প্রায় 4 দশক ধরে বাংলাদেশে ভোট মানেই মুখোমুখি লড়াইয়ে দেখা গেছে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং বিএনপির খালেদা জিয়াকে। এবারের ভোটে দুজনের কেউই নেই। হাসিনা দেশ ছাড়া, আর খালেদা সম্প্রতি মারা গেছেন। বাংলাদেশের রাজনীতি নয়া মোড় নিয়েছে। এবারের ভোটে বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাত, 2 দলেরই লক্ষ্য আওয়ামী লীগের ভোট নিজেদের দিকে টানা। তাহলেই নাকি কেল্লা ফতে। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে ফের মৃত্যু কোচবিহারে। মৃত কোচবিহারের ঢাংডিংগড়ির শফিউল হক। বুধবার শফিউলের বাড়িতে এসআইআর নোটিশ। আতঙ্কে আত্মঘাতী বলে দাবি পরিবারের। এসআইআর আতঙ্কে ফের মৃত্যু কোচবিহারে। মৃত কোচবিহারের ঢাংডিংগড়ির শফিউল হক। বুধবার শফিউলের বাড়িতে এসআইআর নোটিশ। আতঙ্কে আত্মঘাতী বলে দাবি পরিবারের। আজ কমিশনের ফুল বেঞ্চের বৈঠক। সব আধিকারিককে নিয়ে আজ বৈঠকে কমিশন। বাংলার ভোট নিয়ে আজ দিল্লিতে বৈঠক। আরও একবার আপনাদের জানাবো, এসআইআর ও ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। আজ কমিশনের ফুল বেঞ্চের বৈঠক। সব আধিকারিককে নিয়ে আজ বৈঠকে কমিশন। বাংলার ভোট নিয়ে আজ দিল্লিতে বৈঠক হতে চলেছে। এসআইআর ও ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। ডিএম ও সিইও দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক। ভোটের কথা মাথায় রেখে বুথ পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জেলা থেকে ভোট প্রস্তুতির রিপোর্ট নিয়েও আলোচনা। অন্যদিকে আজ দিল্লিতে মুখ্য সচিবকে তলব কমিশনের। একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগ কমিশনের। কমিশনের ব্যাখ্যা দিতে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছে। আজ দিল্লিতে মুখ্য সচিবকে তলব কমিশনের। একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগ কমিশনের। ব্যাখ্যা দিতে মুখ্য সচিবকে দিল্লিতে তলব। বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক শুরু, আর তার আগের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর, ফেলে দেওয়া হয় পুকুরে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের চাঞ্চল্যকর অভিযোগ কার বিরুদ্ধে জানেন? তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তিনি অবশ্যই অভিযোগ মানতে নারাজ। প্রথমে মারধর, তারপর ফেলে দেওয়া হচ্ছে পুকুরে। যাকে মেরে পুকুরে ফেলা হলো সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক শুরু, ঠিক তার আগের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মেরে ফেলে দেওয়া হলো পুকুরে। এ ছবি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের। খণ্ডঘোষের বেরুগ্রামের বাসিন্দা আস্তিক অধিকারী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তার বাবা দীপক অধিকারী, বিজেপি সমর্থক। বোয়াইচন্ডী মন্দির সংলগ্ন এলাকায় তার দোকান। বুধবার এই দোকানে হামলা হয়।
চলে ধস্তাধস্তি। সেই সময় দীপক অধিকারীর ছেলেকে মারধর, তারপর পুকুরে ফেলে দেওয়া হয়। অভিযোগের আঙুল তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ শাহাদ আলী ওরফে লকাই এবং তার দলবলের দিকে। এও অভিযোগ, বিজেপির একটি কর্মসূচিতে যোগ দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে হামলা চালানো হয়। বাবাকে এসে বলে কি না দোকান বন্ধ কর, সেই জিনিসটা নিয়ে তারা আমার উপরে আক্রান্ত হয়ে এতটাই আমাকে বাজে ব্যবহার করে যে তারা আমার হাত দুটোকে ধরে পুকুরের উপরে আমাকে পুকুরের দিকে জলে ছুড়ে দেয় এবং ওখানে থাকা একটি বাঁশের উপরে আমার মৃত্যু পর্যন্ত আশঙ্কা হতে পারতো। আমার বিচার চাই এবং বিশাল আশঙ্কা আছে, কিন্তু আমার পরীক্ষা যে দেওয়ার মানসিকতা, সেই মানসিকতাটাই আমার আজকে ভয়। আমি কি বলবো আপনাকে, পার্টি অফিস থেকে ডেকেছিল, যায়নি বলে লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর, ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। এবার ধরুন আমাদেরকে লকাই মেরেছে, লকাইয়ের দল বলে এসেছিল, তারা আমাকে বলছে আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যাবো। এই অভিযোগ ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা শুধু একটা ফ্যামিলি ম্যাটার। আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং বোয়াইচন্ডী আমরা 24 ঘন্টা মানুষকে পরিষেবা দিই, ওনার সঙ্গে যে হাজির হয়ে যায়, সেই হিসাবে যখনই শুনেছি একটা ঝামেলা সৃষ্টি উদ্ধার করি এবং সেইটাকে শুনছি নাকি আমাদের নামে কোনো থানায় অভিযোগ করেছে। এই লকাই এর আগেও একজন বোয়াই বাজারের ব্যবসায়ী সুবীর মণ্ডলের বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে মারধর করেছিল, সেটারও সিসিটিভি ফুটেজ ছিল। এই ঘটনারও সিসিটিভি ফুটেজ আছে। আমরা অবিলম্বে লকাইয়ের গ্রেপ্তারি চাইছি এবং কঠোর থেকে কঠোরতম বাড়ায় যাতে মামলা হয় সেটা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি পুলিশের কাছে। ঘটনা কি ঘটেছে আমরা এখনো শুনিনি, নিশ্চয়ই আমরা খোঁজ নেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ হয়েছে শুনলাম, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন। আইনের পথে চলবে। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। কিশোরী নাকি মারা গিয়েছে জানিয়ে দিয়েছিলেন নার্সিংহোমের ডাক্তার। অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান কিন্তু বুঝতে পারেন মারা যায়নি, এখনো প্রাণ আছে। আর তার তৎপরতাতেই মেয়েকে ফিরে পেয়েছে পরিবার। পূর্ব মেদিনীপুরের কাঁথির ঘটনায় রীতিমতো শোরগোল। মেয়েটিকে দেখে ডাক্তার বলেছিলেন মৃত, দেহে প্রাণ নেই। এরপর যথারীতি শুরু হয় শেষকৃত্যের তোড়জোড়, খোঁড়া হয় কবর। কিন্তু অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ানের তৎপরতায় সেই মেয়েই ফিরল বাড়িতে। পূর্ব মেদিনীপুরের কাঁথির বছর 14 কিশোরী। পরিবারের দাবি সম্প্রতি সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সরকারি হাসপাতাল ঘুরে তাকে গত 5ই ফেব্রুয়ারি নিয়ে যাওয়া হয় তমলুকের নার্সিংহোমে। অ্যাম্বুলেন্সেই তাকে দেখেন নার্সিংহোমের ডাক্তার, বলেন কিশোরী মারা গিয়েছে। পরে আরও এক ডাক্তার একই কথা বলেন, কিন্তু অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান মানতে চাননি। তিনি বুঝতে পারেন এখনো প্রাণ আছে, তাই কিশোরীকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করেন। এদিকে ততক্ষণে কবর খোঁড়া হয়ে গিয়েছে, কিন্তু টেকনিশিয়ান কিছুতেই মানতে নারাজ যে কিশোরী মারা গিয়েছে। শেষমেশ তার চাপেই কিশোরীকে নিয়ে যাওয়া হয় কাঁথি হাসপাতালে। এই সরকারি হাসপাতালের ডাক্তাররাও দেখে বলেন কিশোরী বেঁচে আছে। তাকে তখন ভর্তি করানো হয়। 7 দিনে সে সুস্থ হয়ে ওঠে, ফিরে যায় বাড়িতে। কোনো ডক্টরবাবুর সাথে কথা বলে ওরা বলেছে যে মরে গেছে। আমরা বলতে চাইছিলাম যে আমি মনিটরে সব কিছু দেখানো আছে, দেখুন আপনি পেশেন্ট বেঁচে আছে। তারা সেটা বলতে চাইছে যে না, আই দেখিয়ে সেটা তারা বলছে মারা গেছে চোখ দেখে। মা একটু বকাবকি করেছিল, মায়ের ওষুধটা ঘুমের ওষুধটা খেয়ে নিয়েছিল, 4টা ওষুধ খেয়ে নিয়েছিল। বাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম, নিয়ে যাওয়ার পরে ওই টেকনিশিয়ান বললো রোগীটা এখনও বেঁচে আছে, তুমি প্লিজ দারু নিয়ে চলো, যদি বেঁচে যায়। তারই জন্য আজকে আমার বোনটা বেঁচে যাচ্ছে। ডাক্তার মৃত ঘোষণা করার পরেও জীবিত, এ যেন এক নতুন জীবন। সৌজন্যে অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান ও কাঁথি হাসপাতালের চিকিৎসকরা তাদের মালা পরিয়ে সম্মান জানায় কিশোরীর পরিবার। ওরা ওই আমাদের যে টেকনিশিয়ান ছিলেন আইসিইউ ভ্যানের, তিনি কিন্তু বরাবরই বলে এসেছেন যে রোগীটি বেঁচে আছে, এবং ডাক্তারবাবুরা তার কথা বিশ্বাস করেননি এবং তাকে বলেছেন যে না, তোমার যন্ত্রভুল, রোগীটি মারা গেছে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই রবীন্দ্রনাথবাবু যিনি আর কি টেকনিশিয়ান ছিলেন, ওনার প্রচেষ্টাতেই মূলত উনি সাথে সাথে ওকে ভর্তি করার পরেই আমরা দেখতে পাই উনি কিন্তু বেঁচে আছে এবং ওর কোনো রকম ব্রেন ডেড বা এইসব কিছু কোনো প্রমাণ আমরা পাইনি। পুরোপুরি সজ্ঞানেই ছিল এবং দিন সাথে থাকার পরে ও পুরোপুরি সুস্থ হয়ে যায়। অনেকেরই প্রশ্ন, নার্সিংহোমের ডাক্তার একজন জীবিতকে কিভাবে মৃত বললেন?
পেশেন্টকে আমি দেখি, তখন পেশেন্টের ভাইটালস অনেক উইক ছিল, ভেন্টিলেশন অবস্থায় আমি বলি পেশেন্ট খুব খারাপ আছে, সঙ্গে সঙ্গে বললাম যে একটা সরকারি হাসপাতাল বা বড় জায়গায় কোথাও নিয়ে যেতে হবে। চিকিৎসকদের বিরুদ্ধে হঠাৎ এই ধরনের অভিযোগ ওটা মানে কি বলবেন? সেটা দিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা পলিটিক্যাল ব্যাপার, সেই দিকে আমি যাব না এখন। নিউজ 18 বাংলা। আউটডোরের ভিড় সামলাতে বাড়ছে সময়সীমা, এবার সরকারি হাসপাতালে বিকেলেও মিলবে আউটডোর পরিষেবা। আউটডোরে ডাক্তার দেখাতে লম্বা লাইন, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে প্রতিদিনের চেনা ছবি। সরকারি হাসপাতালের আউটডোর, বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়, গরিবের বড় ভরসা। প্রতিদিন ভিড়ে ভিড়। এখন আউটডোর খোলা থাকে শুধুই সকালে, এতে ভিড় সামলানো মুশকিল, সবাইকে পরিষেবা দেওয়া কঠিন। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার বিকেলেও আউটডোর খোলা থাকবে। অনেক সময় আমরা কাজে ব্যস্ত থাকি, ওইটুক সময় ফ্রি পেলেও আমরা আসতে পারি না, জানি বন্ধ থাকে, আমরা সেই কারণে আসি না। তো এবার দেখা গেল যে খোলা আছে, আমাদের পক্ষে সুবিধা হবে, মা বোনেরা আসতে পারবে, নিয়ে আসতে পারবে, আমরাও আসবো। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত আউটডোর খোলা থাকে, এবার বিকেলেও খোলা থাকবে আউটডোর, দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতালে ধাপে ধাপে এই পরিষেবা চালু করা হবে। বালুরঘাট জেলা হাসপাতালে গত শুক্রবার থেকে বিকেলের আউটডোর চালু হয়ে গিয়েছে। বিকেল 3টে থেকে সন্ধে 6টা অবধি আমরা চালু রাখবো, 5:30 পর্যন্ত আমরা লাস্ট টিকিট দেবো। সেই টিকিটটা শেষ হতে যতক্ষণ থাকবে ততক্ষণ অবধি ডাক্তারবাবু আউটডোরে থাকবেন। ইনিশিয়ালি আমরা সপ্তাহে 2 দিন মেডিসিন, সপ্তাহে 2 দিন পেডিয়াট্রিক্স এবং সপ্তাহে 2 দিন গাইনোকোলজিস্টকে দিয়ে আমরা শুরু করছি, কারণ আমরা জানি এই 3টি মেজর ডিপার্টমেন্ট। বিকেলের আউটডোর চালু হয়েছে পশ্চিম মেদিনীপুরের 2 সরকারি হাসপাতালে, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল। অনেক মানুষ এখন চাষের কাজে ব্যস্ত আছে, যদি চাষের কাজটা সেরে এসে সকালবেলা না আসতে পারে, যদি বিকালে আউটডোরটা হয় খুব সুন্দর হয়। এই তো সরকারের কল্পনাটা দারুণ। বাম আমলে এনআরএস এ রবিবার আউটডোর চালু করেছিলেন ক্যান্সারের চিকিৎসক সুবীর গঙ্গোপাধ্যায়। তার যুক্তি ছিল সাধারণ মানুষের সোম থেকে শনিবার পর্যন্ত অফিস কাছারি থাকে, তাই রবিবার আউটডোর। কিন্তু এর বিরোধিতা শুরু হয়। সরকারি হাসপাতালের সাফাই কর্মীরা রবিবার ছুটির দিন কাজ করতে নারাজ। তখন ডাক্তার সুবীর গঙ্গোপাধ্যায় নিজেই হাসপাতালে গিয়ে সাফাইয়ের কাজ করেছেন, কিন্তু এভাবে বেশি দিন চালানো সম্ভব হয়নি। এবার রাজ্য সরকার বিকেলে আউটডোর শুরু করেছে, এর পরের ধাপ কি রবিবার আউটডোর? আমি রবিবারে করেছিলাম, চিকিৎসকদের প্রায় সামগ্রিক অংশ এটার বিরোধিতা করেছিল যে আমার কি মানে ধান্দা আছে রোববার করার ইত্যাদি ইত্যাদি, এবং তাদের মধ্যে একটা অনীহা ছিল আর কি রোববারে করার জন্য। কিন্তু অনেক ভালো কাজের মধ্যে এই ভালো কাজটা অকালে বিনষ্ট হয়েছিল। 3টে থেকে 6টাকেও আমি খুব মানে পজিটিভলি দেখছি। অনেক দূর দূর থেকে মানুষ আসে, তারা ফিরে যায়। আমরা তো লোকাল, ধরুন অনেক মুর্শিদাবাদ, অনেক দূর দূর থেকে আসে সবাই, তাদের তো অনেক সুবিধাই হয়। মানে একটা দিন আবার ওয়েট করা, আর যদি এটা আরো সময়টা বাড়ানো হয় তাহলে তো সুবিধাই হবে সব মানুষের। আমার তো মনে হয় সুবিধা হবে, তাহলে অনেক দূর দূর থেকেই তো আসে না, তারা ফিরে যায় যদি না দেখাতে পারে, সুবিধা হবে। নিউজ 18 বাংলা।